এটিএলে আপনাদের স্বাগত। আজকের পর্বটি ফিউজ সংক্রান্ত এমসিকিউ নিয়ে সাজানো। প্রথম প্রশ্ন, ফিউজের কাজ হলো সার্কিটকে ওপেন করা, সার্কিটকে ক্লোজ করা, অ্যাপ্লিকেশনগুলিকে রক্ষা করা, আর লাস্ট অপশন যেটা আছে সার্কিটকে অতিরিক্ত কারেন্ট প্রবাহের হাত থেকে বাঁচানো। তো রাইট অ্যান্সার সার্কিটকে অতিরিক্ত কারেন্টের হাত থেকে বাঁচানো, এটা হচ্ছে ফিউজের কাজ। পরবর্তী প্রশ্ন, ফিউজের রেটিং কিসে দেওয়া হয়? ফিউজের রেটিং হয় কারেন্টে। পরবর্তী প্রশ্ন, ফিউজ কখনোই লাগানো হয় না, অবশ্যই ফিউজ লাগানো হয় না নিউট্রাল তারে। পরবর্তী প্রশ্ন, প্রোটেকশন ডিভাইস হিসাবে ফিউজ ব্যবহারের সুবিধা হলো, প্রথমত এটা অন্যান্য প্রোটেকশন ডিভাইসের থেকে সস্তা, টাইমের সাথে কারেন্টের ব্যস্ত সম্পর্ক, এটাও সঠিক। শর্ট সার্কিট অবস্থায় কারেন্ট লিমিটিংয়ের প্রভাব দেখা যায় এই ফিউজের মধ্যে। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে সবকটিই সঠিক, তাই উত্তর হলো উপরের সবকয়টি। পরবর্তী প্রশ্ন, কারেন্ট কত অ্যাম্পিয়ারের বেশি হলে সাধারণত ফিউজ দ্বারা প্রোটেকশন করা হয় না? রাইট অ্যান্সার 100 অ্যাম্পিয়ার। অর্থাৎ 100 অ্যাম্পিয়ার পর্যন্ত ইলেকট্রিক্যাল সার্কিটের প্রোটেকশনের জন্য আমরা ফিউজ ব্যবহার করি। এর উপরে গেলে আমরা অন্যান্য প্রোটেকশন ডিভাইসগুলোর ব্যবস্থা করি সার্কিটের জন্য। কোশ্চেন নাম্বার 6, ডিসি সার্কিটে ফিউজ ওয়্যার লাগানো হয়। ডিসি সার্কিটে ফিউজ লাগানো হয়, নেগেটিভ তারেও ফিউজ লাগানো হয় এবং পজিটিভ তারেও ফিউজ লাগানো হয়। তাই রাইট অ্যান্সার হচ্ছে ক ও খ উভয়ই। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রভাবের দ্বারা ফিউজ কাজ করে? ফিউজ তারটির মধ্যে যখন অতিরিক্ত কারেন্ট যায় সেটা উত্তপ্ত হয় এবং তার ফলে সেটা কিন্তু গলে যায়। তো এটার প্রধান প্রভাব হচ্ছে তাপীয় প্রভাব। রাইট অ্যান্সার হচ্ছে তাপীয় প্রভাব বা থার্মাল এফেক্ট। পরবর্তী প্রশ্ন, একটি মোটরের সঙ্গে লাগানো ফিউজ কি প্রোটেকশন করে? এখানে থাকা অপশন অনুযায়ী অবশ্যই ওভারলোড প্রোটেকশন তো করেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে শর্ট সার্কিট প্রোটেকশনও করতে পারে ফিউজ। তাই রাইট অ্যান্সার ওভারলোড এবং শর্ট সার্কিট। পরবর্তী প্রশ্ন, এইচআরসি ফিউজের পুরো নাম কি? এইচআরসি ফিউজের পুরো নাম হলো হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ। তো সঠিক অ্যান্সার হাই র্যাপচারিং ক্যাপাসিটি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, এইচআরসি ফিউজ কোন ধরনের প্রোটেকশন খুব ভালো দিতে পারে? এটা সবচেয়ে ভালো প্রোটেকশন দিতে পারে শর্ট সার্কিটের ক্ষেত্রে। তো রাইট অ্যান্সার শর্ট সার্কিট। পরবর্তী প্রশ্ন, ফিউজ তার হিসাবে যে পদার্থ ব্যবহার করা হয় তার গলনাঙ্ক কীরকম হয়? তার গলনাঙ্ক অবশ্যই হবে কম। পরবর্তী প্রশ্ন, আমরা যে সাধারণ সুইচ ব্যবহার করি তার কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স কত? তো তার কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স অবশ্যই হবে খুব কম। পরবর্তী প্রশ্ন, ফিউজিং ফ্যাক্টর হলো, ফিউজিং ফ্যাক্টর হচ্ছে যে মিনিমাম কারেন্টে একটা ফিউজ ওয়্যার কেটে যায় ডিভাইডেড বাই সেই ফিউজ ওয়্যারটি যত অ্যাম্পিয়ার ক্যাপাসিটির, এটাই হচ্ছে তার ফিউজিং ফ্যাক্টর। তো তাই রাইট অ্যান্সার হচ্ছে সর্বনিম্ন ফিউজিং কারেন্ট এবং ফিউজ তারের কারেন্ট রেটিংয়ের অনুপাত, এই দুটো জিনিসের অনুপাত বা ভাগকেই বলা হয় ফিউজিং ফ্যাক্টর। আগের কোশ্চেন থেকে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে আছে, যেখানে বলা হয়েছে একটি 16 অ্যাম্পিয়ার রেটিংয়ের ফিউজ তারের মধ্য দিয়ে 22.4 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে তা কেটে যায়, তবে ওই ফিউজটির ফিউজিং ফ্যাক্টর কত?
এখন ফিউজের মিনিমাম ফিউজিং কারেন্টটা হচ্ছে 22.4, আর তার অ্যাকচুয়াল রেটিং আছে 16 অ্যাম্পিয়ারে। তো এটা ভাগ করলে হয় 1.4, তো রাইট অ্যান্সার হচ্ছে 1.4। এর কিন্তু কোনো একক হবে না, কারণ দুটোই অ্যাম্পিয়ারের অনুপাত। কোশ্চেন নাম্বার 15, ফিউজিং ফ্যাক্টর কিন্তু সবসময়ই ফিউজের যা ওয়্যারের যা রেটিং আছে তার থেকে বেশি কারেন্ট গেলে তবে সেটা গলে যায়, তাই এর মান হবে সবসময় 1 থেকে বেশি হবে এর মান। পরবর্তী প্রশ্ন, রিওয়্যারেবল ফিউজের ফিউজিং ফ্যাক্টর কত? রিওয়্যারেবল ফিউজের ফিউজিং ফ্যাক্টর হচ্ছে 1.4। এই কথাটার মানে কি সেটা একটু আমি ডিসকাস করছি। আমি কোনো একটা ফিউজের মধ্যে ফিউজ ওয়্যার যেটা লাগিয়েছি সেটা 10 অ্যাম্পিয়ার ক্যাপাসিটির, কিন্তু সেটা 10 অ্যাম্পিয়ার গেলেই তার কারেন্ট কিন্তু ফিউজটা ব্লোন হবে না, তার ব্লোন হবে 14 অ্যাম্পিয়ার গেলে। 14 অ্যাম্পিয়ার গেলে তবে ব্লোন হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে 14/10 = 1.4, এটাই হচ্ছে রিওয়্যারেবল ফিউজের ক্যাপাসিটি মিনিমাম হতে হবে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, এইচআরসি ফিউজের ফিউজিং ফ্যাক্টর কত? এইচআরসি ফিউজের ফিউজিং ফ্যাক্টর সবচেয়ে ভালো, এটার মান হচ্ছে 1.1। 1-এর কাছাকাছি যত রিডিং হবে সেটা তত ফাস্ট অ্যাক্টিং ফিউজ। পরবর্তী প্রশ্ন, কার্টিজ ফিউজের ফিউজিং ফ্যাক্টর কত? কার্টিজ ফিউজের ফিউজিং ফ্যাক্টর হয় 1.45। পরবর্তী প্রশ্ন, ফিউজের ফিউজিং কারেন্টের সাথে তার ব্যাসের সম্পর্ক কোনটি? তার ব্যাসের জন্য যে সূত্রটি আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে কারেন্ট সমান K × D⁻³ বা কোনো ক্ষেত্রে এটাও থাকতে পারে I = K × D⁻1.5। এই 1.5 আর 3-এর 2 একই সংখ্যা। এখানে বলে রাখি এই K এর মান ডিপেন্ড করে কোন মেটেরিয়ালের ফিউজ তার তৈরি হয়েছে তার উপর। এটা যদি কপারের হয় তাহলে মোটামুটিভাবে এর মান হয় 80 কপার হলে, আর যদি এটা আমরা যে ফিউজ ওয়্যার শঙ্কর ধাতুর যে লেড এবং টিনের যে ফিউজ ওয়্যার ব্যবহার করি তার ক্ষেত্রে কিন্তু এটার মান হয় 10.8। আর ডি হচ্ছে সেই তারের ডায়ামিটার, আর আই হচ্ছে তার ফিউজিং কারেন্ট। কোশ্চেন নাম্বার 20, ব্যবহারিক ক্ষেত্রে ভালো ফিউজের তার কোন পদার্থের? আমরা ব্যবহারিক ক্ষেত্রে সাধারণত ফিউজ তার হিসাবে যেটাকে সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে কপার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21, কত ভোল্টেজ পর্যন্ত কার্টিজ ফিউজ ব্যবহার করা যায়? কার্টিজ ফিউজ বলা হয়েছে এখানটা একটু নোট করবো আমরা, কার্টিজ ফিউজ বলা হয়েছে, এটা কিন্তু ব্যবহার করা যায় আপ টু 33 কিলোভোল্ট পর্যন্ত। 33 কিলোভোল্ট পর্যন্ত কিন্তু কার্টিজ ফিউজ ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 22, লিকুইড টাইপ এইচআরসি ফিউজ কত ভোল্ট পর্যন্ত ব্যবহার করা যায়? লিকুইড টাইপ যে এইচআরসি বা হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ সেগুলো কিন্তু 130 কিলোভোল্ট পর্যন্ত ব্যবহার করা যায়, 132 কিলোভোল্ট পর্যন্ত ব্যবহার করা যায় যদি সেটা লিকুইড টাইপ এইচআরসি ফিউজ হয়। পরবর্তী প্রশ্নে আসছি, কোশ্চেন নাম্বার 23, হাই ভোল্টেজ লিকুইড এইচআরসি ফিউজে লিকুইড হিসাবে কি ব্যবহার করা হয়? এক্ষেত্রে লিকুইড হিসাবে ব্যবহার করা হয় কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করা হয় এইচআরসি ফিউজের ফিউজ লিকুইড হিসাবে ব্যবহার করা হয় কার্বন টেট্রাক্লোরাইড। কোশ্চেন নাম্বার 24, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 25 kVA ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের এইচটি ফিউজ কত এসডব্লিউজি ওয়্যার ব্যবহার করা হবে? তো এখানে 25 kVA এর কথা বলা হয়েছে, তো 25 kVA এর ক্ষেত্রে ব্যবহার করা হবে 38 এসডব্লিউজি। 38 এসডব্লিউজির ব্যবহার করা হবে। পরবর্তী প্রশ্ন, আজকের এপিসোডের একেবারে শেষ প্রশ্ন, 63 kVA ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের এইচটি ফিউজে কত এসডব্লিউজি ওয়্যার ব্যবহৃত হয়? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু লাইসেন্স বোর্ডে খুব বেশি পরিমাণে ধরে,
তো এর সঠিক অ্যান্সার হচ্ছে 33 SWG। এখানে বলে রাখি 50 kVA ট্রান্সফর্মারের ক্ষেত্রেও কিন্তু এই একই সাইজের SWG ওয়্যার ব্যবহার করা হবে, অর্থাৎ 33 SWG ফিউজ ওয়্যার ব্যবহার করা হয় 50 kVA ট্রান্সফর্মারের ক্ষেত্রেও। বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, যদি আপনাদের কাছে ফিউজ সংক্রান্ত এরকম কোনো অজানা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন, এবং যদি উত্তর জানার প্রয়োজন হয় সেটাও লিখবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, এবং চ্যানেলটিকে সবাই বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।